সুধী চ্যানেলের দর্শকবৃন্দ, উদ্যোকার ক্লাসে সকলকে সুস্বাগত। গৃহবন্দী দশায় স্বল্প উপকরণে শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার ও অনুপ্রেরণা যোগানোর ভাবনায় নির্মিত শিক্ষামূলক এই ভিডিওগুলি সম্পূর্ণ দেখুন, যথার্থ প্রতিক্রিয়া দিন এবং পছন্দ হলে অন্যদের মধ্যে সঞ্চারিত করুন। আপনাদের প্রতিক্রিয়া ও পাশে থাকার অঙ্গীকার আমার উৎসাহ বহুগুণ বৃদ্ধি করে। দশম শ্রেণীর অদল বদল গল্পের দ্বিতীয় পর্বে আবার আমরা এসে হাজির হয়েছি। প্রথম পর্বে আমরা পান্নালাল প্যাটেলের পরিচয় পেয়েছি। গল্পের প্রধান দুটি চরিত্র অমৃত এবং ইসাবের মিল অমিল খুঁজে পেয়েছি। হোলির দিনে তাদের একই রকম জামায় দেখে ছেলের দলের কুস্তি লড়তে এগিয়ে আসা, অমৃতের গররাজি হওয়া এবং অমৃত কেন ইসাবের সঙ্গে কুস্তিতে গররাজি হয়েছিল তাও আমরা জেনেছি। কিন্তু তা সত্ত্বেও তাদের কথা না শুনে কালিয়া নামে একটি দুষ্টু ছেলে অমৃতকে জোর করে টেনে নিয়ে গিয়ে মাটিতে ফেলে দিলে ইসাব তার বন্ধুর অপমানের প্রতিশোধ নেয় এবং ল্যাং মেরে কালিয়াকে মাটিতে ফেলে দেয়। কালিয়া মাটিতে পড়ে চেঁচাতে থাকলে ছেলের দল ওখান থেকে ছুটে পালায়। পরের পর্ব আজ। অমৃত আর ইসাবও রণভূমি ত্যাগ করল। রণের নিমিত্ত ভূমি রণভূমি, নিমিত্ত তৎপুরুষ সমাস, অর্থাৎ রণ মানে হচ্ছে যুদ্ধ। যুদ্ধক্ষেত্র ত্যাগ করল অমৃত আর ইসাবও। কিছুটা যেতেই অমৃতের নজরে এলো যে ইসাবের জামার পকেটও 6 ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে। অর্থাৎ কালিয়াকে যখন ল্যাং মেরে ফেলেছিল, হয়তো কালিয়া এমনভাবে ধরেছিল যে তার হাতের টানে জামার পকেট 6 ইঞ্চি পরিমাণ ছিঁড়ে গেছে। ওরা ভয়ে কাঠ হয়ে গেল। ভয়ে কাঠ হওয়ার অর্থ ভয়ে সিঁটিয়ে গেল। ওরা জামা কতটা ছিঁড়েছে পরীক্ষা করছে। এমন সময় শুনতে পেল ইসাবের বাবা ইসাবকে ডাকছেন। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ঠিক নতুন জামা ছিঁড়েছে, কতটা ছিঁড়েছে এই মাপ যখন ওরা করছে তখনই ইসাবের বাবার ডাক ওরা শুনতে পেল। ওদের তখন বুকের ধুকপুকুনি বন্ধ হওয়ার জোগাড়। ওরা জানে ইসাবের বাবা ছেঁড়া শার্ট দেখা মাত্র ওর চামড়া তুলে নেবে। উনি সুদখোরের কাছ থেকে টাকা ধার করে অনেক বাছাবাছি করে কাপড় কিনে জামা সেলাই করিয়েছিলেন। এত কষ্টে টাকা সংগ্রহ করে এবং বেছে কেনা জামা আজকেই ছিঁড়ে গেছে, এটা দেখা মাত্র ইসাবের বাবা আস্ত রাখবে না। ওর ছেঁড়া শার্ট দেখা মাত্র ইসাবের চামড়া তুলে নেবে। ইসাবের বাবা আবার চেঁচিয়ে উঠলেন, কে কাঁদছে? ইসাব কোথায়? হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। ও ইসাবকে টানতে টানতে বলল, আমার সঙ্গে আয়। ওদের দুই বাড়ির মাঝখানে ঢুকে অমৃত জামার বোতাম খুলতে লাগলো। ও হুকুম দিল, তোর জামা খুলে আমারটা পর। ইসাব বলল, তোর কি হবে? তুই কি পরবি? অমৃত বলল, শিগগির কর, নয়তো কেউ দেখে ফেলবে, আমি তোরটা পরব। ইসাব জামা খুলতে লাগলো। যদিও অমৃত কি করতে চাইছে বুঝতে পারছিল না, বলল, জামা অদল বদল, কিন্তু তাতে সুবিধাটা কি হবে? তোকে তো তোর বাবা পিটবে। অমৃত বলল, নিশ্চয়ই ঠাঙাবে, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে। ইসাবের মনে পড়ল, ও দেখেছে যে অমৃতের বাবা যখনই মারতে গেছেন অমৃত ওর মায়ের পেছনে লুকিয়েছে। মার হাতে অবশ্য ওকে 2-4 থাপ্পড় খেতে হয়েছে, কিন্তু বাবার ভারী হাতের মারের কাছে ও
ও কিছুই নয়। সুন্দর এক বর্ণনায় শিশু মনের সুন্দর ভাবনাগুলি এখানে ফুটে উঠেছে। প্রথমত আমরা অমৃতকে দেখি অত্যন্ত বিচক্ষণ এবং প্রত্যুৎপন্নমতিত্ব। সঙ্গে সঙ্গে সে পরিকল্পনা নির্ধারণ করতে পারে। জামা অদল বদলের ব্যাপারটি অমৃতের মাথায় প্রথম আসে। অর্থাৎ বন্ধুকে রক্ষা করতে সে নিজের ভয়কে তুচ্ছ করতেও পিছপা নয়। যাই হোক, ইসাবের ছেঁড়া জামা অমৃত পরবে এবং ইসাব অমৃতের নতুন জামাটি পরবে। আর এতে অমৃত বাড়িতে বাবার কাছে মার খেলেও তাকে বাঁচানোর জন্য তার মা রয়েছে। মায়ের কোমল হাতের আঘাত অমৃত সহজেই সহ্য করতে পারে। বাবার ভারী হাতের চড় থাপ্পড় থেকে সে বাঁচতে পারবে। এই অজুহাতে সে ইসাবকে তার নতুন জামাটি দিয়ে দেয়। ইসাব তবু ইতস্তত করছে। এমন সময় সে খুব কাছে কাউকে কাশতে শুনল। তখনই ওরা ঝটপট জামা অদল বদল করে গলি থেকে বেরিয়ে ধীরে সুস্থে নিঃশব্দে যে যার বাড়ির দিকে চলল। ইসাবের তবু মন থেকে ভয় যাচ্ছে না, কিন্তু খুব কাছাকাছি কাউকে কাশতে শুনল। এই কাশির শব্দে বুঝে গেল আশেপাশে কেউ আছে। তাই তখনই তারা জামা ঝটপট করে অদল বদল করে গলি থেকে ধীরে সুস্থে বাড়ির দিকে চলে গেল। ভয়ে অমৃতের বুক ঢিপ ঢিপ করছিল। যে ভয় ইসাবের মধ্যে ছিল এখন সেটা অমৃতের মধ্যে এসছে, কারণ তার জামাটাই ছেঁড়া। কিন্তু ওর কপাল ভালো, দিনটা ছিল হোলির। সে সময় সবাই জানে কিছুটা ধস্তাধস্তি টানা হেঁচড়া চলে। মা যখন দেখলেন জামাটা ছিঁড়েছে, উনি ভুরু কোঁচকালেন, কিন্তু মাপ করে দিলেন। একটা সুঁসুতো নিয়ে ছেঁড়া জামাটা রিফু করে দিলেন। রিফু মেরামত, সেলাই। সুঁসুতো দিয়ে সেই সেলাই করে জামার সেই ছেঁড়া অংশটা মেরামত করে দিলেন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অমৃতের অনুমান অনেক সঠিক ছিল। তার মা কতটা স্নেহপ্রবণ তার প্রতি, সে যে সবসময় ভাবত, সেই ভাবনাটা এখানে বাস্তব রূপ পাচ্ছে। এমনকি তার কপালে কোনো মারও জুটল না, বকাও জুটল না। যেহেতু এটা হোলির দিন ছিল, মা অনুমান করতেন যে এই দিনটা একটু ধস্তাধস্তি টানা হেঁচড়া চলে, তাই জামা সারানো হয়ে গেল, অথচ তাকে কোনো ধরনের অভিযোগ শাস্তি কিছুই পেতে হলো না। তো জামা সারিয়ে দেওয়ার পর এতে দুজনেরই ভয় কেটে গেল। ওরা আবার হাত ধরাধরি করে গ্রামের ধারে হোলির সময়কার বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখতে গেল। বুড়ির বাড়ি পোড়ানো উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে হোলি খেলার আগের দিন ওই যে হোলিকা দহন, যে কথাটি আগেই বলেছি প্রথম পর্বে, সেই পুরনো কাঠ কুটো শুকনো পাতা জড়ো করে তাতে অগ্নি প্রজ্বলন করা। এটি আসলে আমাদের সেই বসন্ত উৎসবের আগে আমরা যে চাঁচর উৎসব করে থাকি তারই একটা নতুন রূপ। আবর্জনা পুড়িয়ে, কবির ভাষায় ব্যর্থ পানির আবর্জনা পুড়িয়ে নতুনের আবাহন ঘটানো, সেই বুড়ির বাড়ি পোড়ানো দেখতে গেল। আর বাজি ফাটানো হচ্ছিল, সেই বাজি ফাটানো দেখতে গেল। একটা ছেলে ওদের জামা বদলানো দেখেছিল। সমস্যা পুরোপুরি কাটেনি, এত লুকিয়ে জামা চেঞ্জ করলেও একটি ছেলে ওদের জামা বদলাতে দেখে ফেলেছিল। সে ওদের আনন্দ মাটি করার জন্য বলল, তোরা অদল বদল করেছিস। সে তাদের জামা অদল বদল করা দেখে ফেলেছে। এই আশঙ্কা করে তারা চলে যেতে চাইল। আশঙ্কা, ভয় করে তারা চলে যেতে চাইল, কারণ বিষয়টা সবাই জেনে যাবে। কিন্তু ইতিমধ্যে অন্য ছেলেরাও কি ঘটেছে জেনে চেঁচাতে লাগলো, অদল বদল, অদল বদল। অমৃত আর ইসাব সরে পড়তে চাইল, কিন্তু ছেলের দল তাদের পেছনে পেছনে অদল বদল, অদল বদল বলে চেঁচাতে লাগলো। বাবারা তাদের ব্যাপারটা জেনে ফেলবে মনে করে তারা ভয়ে বাড়ির দিকে ছুটে পালাতে লাগলো।
এখন ছেলের দলের স্বভাব হচ্ছে এই যে কারো কোনো একটা ত্রুটি পেলে সেটাকেই তারা বড় করে দেখে। এখানে অমৃত এবং ইসাবের পেছনে অদল বদল বলে লাগিয়ে তারা সেই ভাবটাকেই স্পষ্ট করছে। ইসাবের বাবা বাড়ির সামনের দাওয়ায় খাটিয়ায় বসে হুঁকো খাচ্ছিলেন। তিনি ওদের ডাকলেন, তোমরা বন্ধুদের কাছ থেকে পালিয়ে আসছো কেন? আমার কাছে এসে বসো। সামনের দাওয়া অর্থাৎ উঠোন, উঠোনে বসে, উঠোনের খাটিয়ায় বসে, খাটিয়া হচ্ছে খাট, দড়ি দিয়ে তৈরি ছোট খাট যেগুলো উত্তর ভারতে প্রায় দেখা যায়, তাতে বসে হুঁকো পান করছিলেন ইসাবের বাবা। তো বলল যে তোমরা বন্ধুদের কাছ থেকে পালিয়ে আসছো কেন? আমার কাছে এসে বসো। ওর শান্ত গলা শুনে ওদের চিন্তা হলো, ভাবলো যা ভেবেছিলাম তাই হলো। উনি আসল ঘটনাটা জানেন, শুধু ভালোবাসার ভান করছেন। অর্থাৎ বন্ধুদের কাছ থেকে পালিয়ে আসা শব্দেই এই দুটি ছোট্ট ছেলে চিন্তা করতে লাগলো যে ইনি নিশ্চয়ই আসল ঘটনাটা জানেন, শুধু এখানে ভালোবাসার ভান করে ওদের কাছে ডাকছেন। ইসাবের বাবা পাঠান, ইসাব বানানটি ভুল আছে, ইসাবের বাবা পাঠান, উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন। এখান থেকে আমরা ছোট প্রশ্ন প্রায়ই পেয়ে থাকি, ইসাব বা অমৃতের বয়স কত? দুজনেই যেহেতু একই ক্লাসে পড়ে, সমবয়সী, তাই 10 বছর এদের বয়স। 10 বছর মানে আজকের জীবনে আমরা যদি হিসেব করে দেখি, প্রায় ক্লাস 4-এ পড়া একটি ছেলের কথা ভাবলেই বুঝতে পারবে যে কত বড়। চেঁচিয়ে বললেন, বাহালি বৌদি, আজ থেকে আপনার ছেলে আমার। বাহালি বৌদিটাকে, বাহালি বৌদি হচ্ছে অমৃতের মা, আর ইসাবের বাবা জাতিটা আমরা পেয়েছি, তিনি হচ্ছেন পাঠান। নামটা একটু পরেই পাবো। তো সেই বাহালি বৌদিকে বলল, আজ থেকে আপনার ছেলে আমার, অর্থাৎ অমৃতকে তার নিজের ছেলে বলে গণ্য করতে চাইছে ইসাবের বাবা। বাহালি বৌদি ঘর থেকে বেরিয়ে এসে হাসতে হাসতে বললেন, হাসান ভাই, আপনি এক ছেলেকেই দেখে উঠতে পারেন না, তা দুজনকে কি করে সামলাবেন? তাহলে আমরা ইসাবের বাবার নামটি পেয়ে গেলাম, হাসান। নামটি শুনেই বুঝতে পারছো যে এখানে মুসলিম জাতির একজন মানুষের কথা বলা হচ্ছে। তো তাকে ভাই বলে সম্বোধন করা হচ্ছে। সম্প্রীতির এই বাতাবরণে যে প্রতিবেশী ভাই সম্পর্কে ধ্বনিত হবে এ কিছু বিচিত্র নয়। বাহালি বৌদি সেই হাসানকে ভাই সম্বোধন করে বললেন যে একজন ছেলেকেই আপনি দেখে উঠতে পারছেন না, আবার দুজনকে কি করে সামলাবেন? একজন ছেলেকে ইসাবকেই ঠিক মতো দেখে উঠতে পারেন না, তার দুজনকে কি করে সামলাবেন? প্রশ্ন উঠল। আবেগ ভরা গলায় হাসান বললেন, বাহালি বৌদি, অমৃতের মতো ছেলে পেলে আমি 21 জনকেও পালন করতে রাজি আছি। অমৃতের প্রশংসা, এমনকি এরকম ছেলে পেলে 21 জন, একজন দুজন নয়, 21 জনকে পালন করতেও তিনি রাজি আছেন। কেসে গলা পরিষ্কার করে পাঠান বাহালি বৌদিকে বললেন, ছেলে দুটোকে গলিতে ঢুকতে দেখেই ভেবে নিলাম দেখতে হবে ওরা কি করে। পাড়াপড়শি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো। অর্থাৎ যে সুরে পাঠান কথাটা বলল, এইটার কারণ কি এটা জানার জন্য তারা পাঠানকে ঘিরে দাঁড়ালো। উনি অল্প কথায় ছেলেদের জামা বদলের গল্পটা বললেন, আরও বললেন, ইসাব অমৃতকে জিজ্ঞেস করেছিল, তোর বাবা যদি তোকে মারে কি হবে? অমৃত কি জবাব দিয়েছিল জানেন? বলেছিল, কিন্তু আমার তো মা রয়েছে। আহা, এই যেন অমিতাভের দিওয়ার সিনেমায় শশী কাপুরের ডায়লগ, মেরে পাস মা হ্যাঁ। হ্যাঁ, মায়ের মমত্ব, মায়ের স্নেহ, মায়ের ভালোবাসা, এটা যে পেয়েছে তার কাছে অন্য সব কিছুই, টাকা কড়ি গহনা গাঠি ব্যাংক ব্যালেন্স গাড়ি সবই তুচ্ছ হয়ে যায়। সজল চোখে পাঠান বললেন, কি খাঁটি কথা! অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে। ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। খাঁটি কথা, মায়ের মমত্ব, মায়ের ভালোবাসা,
অমৃত পাঠানের মতো ইসাবের পিতার মতো কঠোর হাসানকেও বুঝিয়ে দিল যে তার পাশে যেটা রয়েছে ইসাবের পাশে সেটা নেই, কারণ ইসাব মাতৃহারা। এই কথা পাঠানের চোখে জল এনেছে, সজল জলের সহিত বর্তমান, স্বার্থক বহুব্রীর সমাস, সজল চোখে পাঠানের সেই উক্তি, খাঁটি জিনিস কাকে বলে সেটা সে শিখেছে। অমৃত ও ইসাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল। অর্থাৎ পাড়া পড়শি মায়ের দল যে গল্প শুনতে এসেছিল তারাও অবাক হয়ে গেল, সত্যি এইটুকুন ছোট্ট ছেলের মায়ের প্রতি এত ভালোবাসা। আর আমরা অমৃতকে তো আগেই জেনেছি যে সে তার সমস্ত জেদ, সমস্ত কিছু আবেদন, সমস্ত কিছু নিবেদন, সমস্ত চাওয়া পাওয়ার জন্য মাকেই বেশি অবলম্বন করত। আজকের শিশুরা কতটা মাকে এরকম ভালোবাসে, অমৃতের মধ্যে যে ভালোবাসা লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যে ছেলের দল বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখে ফিরছিল। তারা ইসাব অমৃতকে ঘিরে বলতে লাগলো, অমৃত ইসাব অদল বদল, ভাই অদল বদল। এবার অবশ্য ইসাব ও অমৃত অপ্রস্তুত বোধ করল না, বরঞ্চ অদল বদল বলাতে তাদের ভালোই লাগলো। অপ্রস্তুত বিব্রত বোধ করল না তারা, বরঞ্চ এই অদল বদল শব্দটাতে তাদের ভালোই লাগলো। অদল বদলের গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে গ্রাম প্রধানের কানে গেল। উনি ঘোষণা করলেন, আজ থেকে আমরা অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকব। আমাদের উত্তর ভারতে গ্রাম প্রধান বা মুখিয়ার যথেষ্ট প্রাধান্য রয়েছে, যিনি গ্রামের মোড়ল হিসেবে পরিচিত। তিনি দুটি ছেলের এই ভালোবাসার গল্প শুনে আপ্লুত হয়ে গেলেন এবং ঘোষণা করলেন, জানিয়ে দিলেন সর্বসাধারণকে যে আজ থেকে আমরা অমৃতকে অদল, ইসাবকে বদল বলে ডাকবো। এটি ছোট প্রশ্ন পড়ে, মনে রাখার জন্য অ মনে রাখবে, অর্থাৎ অমৃতকে অদল, ইসাবকে বদল বলে ডাকবো। ছেলেরা খুব খুশি হলো। ক্রমশ গ্রাম পেরিয়ে আকাশ বাতাসও অমৃত ইসাব অদল বদল, অদল বদল এই আওয়াজে মুখরিত হয়ে উঠল। অর্থাৎ আকাশ বাতাস গুঞ্জরিত হয়ে উঠল অমৃত আর ইসাবের এই গল্প শুনে। স্বভাবতই এই গল্পে যেটা দেখা যাচ্ছে, ভিন্ন সম্প্রদায়ের দুটি বালক তাদের বন্ধুত্ব, ভালোবাসার যে সুমহান ঐতিহ্য তুলে ধরেছে, তার মাঝখানেই আমরা ভারতবর্ষের সেই বৈচিত্র্যের মধ্যে ঐক্য, বিবিধের মধ্যে যে মেলবন্ধনের সুমহান ঐতিহ্য সেটি খুঁজে পাই। তো এরকম অসাধারণ একটি গল্পের নামকরণ অদল বদল সত্যি যথার্থ হয়ে উঠেছে। এইভাবে একজন মানুষ নিজের স্থানে অন্যকে ভেবে অন্যকে নিজের স্থানে নিয়ে যাওয়া, অর্থাৎ পরস্পরের যে বদলের অদল এবং বদলের দোতনা সৃষ্টি করেছে, সেখানে অদল বদল যে নামটি সেটি অত্যন্ত ব্যঞ্জনাধর্মী নামকরণ হিসেবে এটি যথার্থ এবং সার্থক। এই গল্পের যে সমস্ত প্রশ্নগুলি হয় সেই প্রশ্নগুলির একটু ইঙ্গিত করি যাতে তোমরা ভালো করে পড়তে পারো। ছোট প্রশ্ন যে কোনোভাবে আসতে পারে, বিশেষ করে যে প্রশ্ন বড় প্রশ্ন আসে, অদল বদল গল্পের নামকরণ তৈরি করতে হবে। ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে, খাঁটি জিনিসটি কী, এবং বক্তা কিভাবে খাঁটি জিনিস শিখেছিলেন। এছাড়া অমৃতের চরিত্র, তারপরে নতুন জামার জন্য অমৃত কিভাবে তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল, সাম্প্রদায়িক শাশ্বত মিলনের
বার্তাবাহক হিসেবে গল্পটি কতখানি সার্থক, এই ধরনের প্রশ্নগুলি মূলত এখানে আসে। এগুলির উপর জোর দিতে হবে। মনে রাখতে হবে 2021 মাধ্যমিক এবং টেস্ট পরীক্ষায় এটি অন্যতম বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট একটি গল্প। মন দিয়ে পড়াশোনা করো, ভালোভাবে উত্তর তৈরি করো, সকলে সাফল্য লাভ করো। ধন্যবাদ।